আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব দেশ, রাষ্ট্র, জনগণ, রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, নেতা ইত্যাদি বিষয়ে। আমরা যদি বাংলাদেশকে একটা দেশ হিসেবে ধরে নেই, অথবা দুনিয়ার যে কোনো দেশ, ইংল্যান্ড, আমেরিকা, রাশিয়া, যে কোনো দেশের কথাই ধরেন, একটা দেশ একটা ভৌগোলিক সীমার ভেতরে থাকে। একটা দেশ এখন বিভিন্নভাবে প্রতিষ্ঠিত হয়, যুদ্ধ করে প্রতিষ্ঠিত হয়, অথবা যুগ যুগ থেকে একটা দেশ এখানে এস্টাবলিশড হয়ে আছে। একটা দেশের ভেতরে অনেক কিছুই থাকে। একটা দেশের রাজনৈতিক অবস্থান থেকে যদি আমরা বিবেচনা করি, তাহলে দেশের ভেতরে প্রথম যে জিনিসটা থাকে একটা হচ্ছে জনগণ। দ্বিতীয়ত, এই জনগণকে সংগঠিত করে এখানে একটা নেতৃত্ব গড়ে ওঠে। এই নেতৃত্ব হয়তো সরকার, নয়তো অন্য কোনো পদ্ধতিতে। আমরা যেহেতু রাষ্ট্র নিয়ে আলোচনা করব, রাজনীতি নিয়ে আলোচনা করব, হিসাবে আমরা এখানে সরকারকেই গুরুত্ব দিচ্ছি। এখানে সরকার এই দেশকে পরিচালনার জন্য একটা রাষ্ট্র গঠন করে। ওই রাষ্ট্র ভেতরে আবার রাষ্ট্রযন্ত্র থাকে, রাষ্ট্রমন্ত্র থাকে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থাকে। রাষ্ট্রতন্ত্র সাধারণত সংবিধানকে রাষ্ট্রতন্ত্র বলা যায়। একটা সংবিধানের নীতি হতে পারে ইসলামিক, হতে পারে সমাজতান্ত্রিক, হতে পারে গণতান্ত্রিক, হতে পারে স্বৈরতান্ত্রিক, হতে পারে জাতীয়তাবাদী, হতে পারে ধর্মনিরপেক্ষতাবাদী ইত্যাদি। আবার এই রাষ্ট্রতন্ত্রের ভেতরে, রাষ্ট্রনীতির ভেতরে রাষ্ট্রীয় আইন, রাষ্ট্রের পররাষ্ট্রনীতি, রাষ্ট্রের স্বরাষ্ট্রনীতি ইত্যাদি অনেক কিছুই থাকে। রাষ্ট্রযন্ত্র মূলত বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, যেমন সেনাবাহিনী, পুলিশ, আর্মি, এই বিডিআর, এরপরে সচিবালয়, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা যে পরিচালিত হয়, ডিসি অফিস ইত্যাদি হচ্ছে রাষ্ট্রযন্ত্র এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আসলে রাষ্ট্রের সব কিছুই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। এই রাষ্ট্রের ভিতরে যত প্রতিষ্ঠান আছে সবগুলোই মূলত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। তবে কোনোটা সরাসরি সরকার দ্বারা পরিচালিত হয়, আর কোনোটা বেসরকারি জনগণ দ্বারা পরিচালিত হয়। যেমন মনে করেন সচিবালয়, এটা সরকারি প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। যেমন রাজস্ব বিভাগ, শিক্ষা বোর্ড, আদালত, প্রশাসনিক বিভিন্ন দিক পরিচালনার জন্য যেসব প্রতিষ্ঠান, এগুলো হচ্ছে সরকারি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। আর যেমন ধর্ম, শিক্ষালয়, মসজিদ, মাদ্রাসা বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সেবামূলক প্রতিষ্ঠান, এগুলা রাষ্ট্রীয় বেসরকারি প্রতিষ্ঠান। একটা রাষ্ট্রে সরকার থাকে, আবার বিরোধী দল থাকে, বিভিন্ন বিরোধী দল থাকে। নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হতে পারে, বিপ্লবের মাধ্যমে সরকার গঠন হতে পারে, কিংবা স্বৈরতান্ত্রিক পদ্ধতিতে সরকার প্রতিষ্ঠিত হতে পারে। সরকারি প্রতিষ্ঠান থাকে, সরকারি দল থাকে, সরকারি ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকে, সরকারি বিভিন্ন অঙ্গ সংগঠন থাকে, সরকারি মন্ত্রী থাকেন, সরকারি লবিস্ট থাকেন,
সরকারি সমর্থক থাকেন, সরকারের সমর্থক থাকেন, পক্ষের লোক থাকেন। আবার বিরোধী দল থাকে, বিরোধী দলীয় অঙ্গ সংগঠন থাকে, এরপরে বিরোধী দলীয় এমপি থাকেন, আবার সরকারি এমপিও থাকতে পারেন। আন্তর্জাতিক সমর্থক গোষ্ঠী সরকারি হতে পারে, আবার বিরোধী দলের হতে পারে। আবার স্বার্থপর শ্রেণী সরকারের সাথেও থাকে, বিরোধী দলের সাথেও থাকে। সরকারের পক্ষে লোক থাকেন, আবার বিরুদ্ধে লোক থাকেন। একটা সরকার এভাবেই গঠিত হয়। এরপরে এই সরকার, জনগণ, সব এর রাষ্ট্র সব কিছুকে পরিচালনার জন্য তাকে নেতৃত্ব। নেতৃত্ব সরকারি থাকতে পারে, বেসরকারিও থাকতে পারে। কিন্তু নেতৃত্ব যারা রাষ্ট্র গঠন করেন, সমাজ পরিচালনা করেন, জনগণকে পরিচালনা করেন, তাদের কিছু বৈশিষ্ট্য থাকতে হয়। তাদের কিছু বৈশিষ্ট্য থাকতে হয়, যেমন নেতার অভিজ্ঞতা থাকতে হয়। একজন নেতা নেতৃত্বের অভিজ্ঞতা সম্পন্ন হতে হয়। নেতৃত্বের অভিজ্ঞতা সাধারণত কারো পারিবারিকভাবে অর্জিত হয়, কারো সামাজিকভাবে অর্জিত হয়, কারো নেতৃত্বের সহবতে গিয়ে, সংস্পর্শে গিয়ে অর্জিত হয়। নেতাকে সংযমী হতে হয়। উগ্র কোনো মানুষ সঠিক নেতৃত্ব দিতে পারে না। নেতাকে ধৈর্যশীল হতে হয়। নেতাকে সংকুচতা মুক্ত হতে হয়। নেতা সবসময় যদি সংকুচের মধ্যে থাকেন, তাহলে তিনি সঠিক নেতৃত্ব দিতে পারবেন না। নেতা ভয়হীন হতে হয়। বলা হয় নেতা হবেন সিংহের মতো সাহসী, নেতা হবেন মাটির মতো ধৈর্যশীল, শিয়ালের মতো বুদ্ধিমান। নেতা কৃপণ হলে চলবে না। নেতা অবশ্যই অত্যন্ত দাতা হতে হবে। নেতাকে আমানতদার হতে হবে। আমানতদার নেতা যদি আমানতদার না হন, তাহলে তিনি কখনো সঠিক নেতৃত্ব দিতে পারবেন না, এবং তার দ্বারা মানুষ সুখে শান্তিতে থাকতে পারবে না। নেতা ওয়াদা ভঙ্গকারী হলে হবে না। নেতাকে অবশ্যই তার ওয়াদা রক্ষা করতে হবে। আমাদের দেশে বর্তমানে যে বন্ড রাজনীতি, সেখানে একটা কথা আছে যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আসলে এটা ভুল কথা। নেতাকে অবশ্যই ওয়াদা ভঙ্গ করা যাবে না। তিনি যা বলবেন বুঝে শুনে বলবেন। নেতা সবসময় দেশীয়, আন্তর্জাতিক মিডিয়া এবং প্রতিষ্ঠানগুলোর কূটকৌশল বুঝতে হবে। মিডিয়ার মিথ্যাচার সম্পর্কে নেতাকে সচেতন থাকতে হবে। মিডিয়াকে গুরুত্ব দেবেন, সম্মান করবেন, আবার এগুলোর বিভিন্ন কূটকৌশল সম্পর্কে সচেতন থাকতে হবে। তাদের মোটিভ সম্পর্কে সচেতন থাকতে হবে। নেতাকে কর্মপ্রেমী হতে হবে, কর্মীপ্রেমী হতে হবে। কর্মীর জন্য নেতা পাগল হবেন, আবার নেতা কর্মীকে পাগল করবেন। নেতা সচেতন হবেন। জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নেতাকে অবশ্যই সচেতন হতে হবে। নেতাকে জ্ঞান, বুদ্ধি, কর্মপ্রেমের সমন্বয়ের অভিজ্ঞতা থাকতে হবে। নেতাকে সমাজ ও রাষ্ট্র সম্পর্কে সচেতন হতে হবে। ধর্ম, আকিদা, বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী, রাজনৈতিক মতবাদ ইত্যাদি সম্পর্কে নেতা সচেতন হতে হবে। নেতা ভৌগোলিক স্বাধীনতার জন্য সবসময় উদ্গ্রীব থাকতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য নেতা সর্বদাই সচেতন থাকতে হবে। কোনোভাবে নেতা কখনো পরাজিত হতে পারেন না তার আদর্শের কাছে। তিনি তার জীবন দিতে পারেন, তারপরেও আদর্শচ্যুত হতে পারেন না। তেমনিভাবে একটি রাষ্ট্রের ভেতরে জনগণও বিভিন্ন প্রকারের থাকেন। সাধারণত জনগণ দুটি ভাগে বিভক্ত, একটা হচ্ছে নারী এবং একটা পুরুষ। নেতাকে অবশ্যই নারী এবং পুরুষ উভয়ের
অধিকারের প্রতি সচেতন থাকতে হবে, উভয়ের সম্মানের প্রতি সচেতন থাকতে হবে। নেতাকে জানতে হবে যে এই নারী এবং পুরুষ জনগণের মধ্যে নাস্তিক আছেন, আস্তিক আছেন, সাধারণ আছেন, অসাধারণ আছেন, মুসলিম আছেন, হিন্দু আছেন, খ্রিস্টান আছেন, বৌদ্ধ আছেন, বিভিন্ন ধর্মীয় বিশ্বাসী লোক আছেন, সুবিধাবাদী জনগণ আছেন, নারীবাদী জনগণ আছেন, পুরুষবাদী জনগণ আছেন। নেতাকে বুঝতে হবে এখানে শিক্ষিত শ্রেণী রয়েছে, অশিক্ষিত শ্রেণী রয়েছে, জ্ঞানী মানুষ রয়েছে, মূর্খ মানুষ রয়েছে। নেতাকে অবশ্যই বুঝতে হবে এখানে উগ্র জনগোষ্ঠী রয়েছে, চেতনাশূন্য জনগোষ্ঠী রয়েছে, সন্ত্রাসী জনগোষ্ঠী রয়েছে, আবেগী জনগোষ্ঠী আছে, ধার্মিক জনগোষ্ঠী আছে, আবার বক বা ভণ্ড ধার্মিক জনগোষ্ঠী রয়েছে, বন্ড আদর্শবাদী জনগোষ্ঠী রয়েছে, বন্ড কমিউনিস্ট জনগোষ্ঠী রয়েছে, আবার সঠিক চিন্তাশীল বিভিন্ন রাজনৈতিক আদর্শে আদর্শিত জনগোষ্ঠী রয়েছে। চিন্তাশীল জনগোষ্ঠী যেমন রয়েছে তেমনি চিন্তাশূন্য জনগোষ্ঠী রয়েছে। এখানে রাজনীতির সাথে জড়িত জনগোষ্ঠী রয়েছে, রাজনীতি মুক্ত জনগোষ্ঠী রয়েছে, দলান্ধ জনগোষ্ঠী রয়েছে, দলশূন্য জনগোষ্ঠী রয়েছে, চিন্তাহীন জনগোষ্ঠী রয়েছে, চিন্তক জনগোষ্ঠী রয়েছে, সচেতন জনগোষ্ঠী রয়েছে, নির্বুধ জনগোষ্ঠী রয়েছে, মেহনতি জনগোষ্ঠী যেমন রয়েছে তেমনি অলস জনগোষ্ঠী রয়েছে। দেশ, মাটি, রাষ্ট্র, সমাজ, জনগণ প্রেমিক জনগোষ্ঠী যেমন রয়েছে, প্রেম শূন্য জনগোষ্ঠীও রয়েছে। বাম জনগোষ্ঠী রয়েছে, ডান জনগোষ্ঠী রয়েছে, মধ্যপন্থী রয়েছে, উগ্রপন্থী রয়েছে, সচেতন জনগোষ্ঠী, অসচেতন জনগোষ্ঠী, সময়ের জ্ঞান শূন্য, সময়ের জ্ঞানী, হিংসুক, অহিংস্র, ইসলাম বিরোধী, ইসলামের পক্ষে, আবার বারাটিয়া রাজনীতিবিদ, ভাড়াটিয়া সংস্কারবাদী, আবার সঠিক সংস্কারবাদী, অন্ধ চিন্তক, দলান্ধ, সুবিধাবাদী, বিভিন্ন ধরনের জনগোষ্ঠী রয়েছে। নেতাকে এগুলো বুঝে এরপরে পদক্ষেপ নিতে হবে। নেতা যদি ভুল করেন তাহলে এটা সম্ভব না একটা রাষ্ট্রকে গঠন করা। নেতাকে বুঝতে হবে জনগণের ঐক্য কিভাবে গঠন করা যায়। ঐক্যের জন্য প্রথমে নেতাকে বুঝতে হবে যে তিনি কারো বিরুদ্ধে মিথ্যাচার করবেন না, মিথ্যাচার বন্ধ করতে হবে, তিনি নিজে মিথ্যাচার থেকে বেঁচে থাকতে হবে, একে অন্যের বিরুদ্ধে অপবাদ দেওয়া থেকে বিরত থাকতে হবে। নেতা তিনি কারো বিরুদ্ধে অপবাদ দিতে পারবেন না, যা বলবেন সত্য বলবেন, অনুমানের ভিত্তিতে দোষারোপ করা যাবে না, গলাবাজি বাদ দিতে হবে, মিথ্যা মামলা বাদ দিতে হবে, মিথ্যা মামলা দিয়ে প্রতিপক্ষকে থামানোর চেষ্টা বাদ দিতে হবে। মনকে নেতা সমুদ্রের মতো উদার এবং পাহাড়ের মতো স্থির করতে হবে। নেতা অবশ্যই সবাইকে গ্রহণের মানসিকতা তৈরি করতে হবে। ঐক্যের পূর্ব শর্ত এগুলো। নেতাকে সুযোগে গায়েল করার চিন্তা বাদ দিতে হবে, প্রতিপক্ষকে সুযোগ পেলেই গায়েল করবেন এটা বাদ দিতে হবে। আত্মীয়তা এবং বন্ধুত্বের সম্পর্ককে চিন্তার ঊর্ধ্বে, রাজনীতির ঊর্ধ্বে, রাষ্ট্রের ঊর্ধ্বে রাখতে হবে। নেতাকে অবশ্যই জ্ঞান, বুদ্ধি, কর্মপ্রেমের সমন্বয়ে সমাজ গঠনের চেষ্টা করতে হবে এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। নেতাকে লক্ষ্য উদ্দেশ্য স্থির এবং স্পষ্ট করতে হবে। নেতা অবশ্যই সৎ উদ্দেশ্য নিয়ে কাজ করতে হবে। নেতা যদি এই কাজগুলো করতে পারেন তাহলেই তার কর্মীদের ভেতরে ঐক্য আনতে পারবেন। রাষ্ট্রের নেতাকে সরকার প্রধান, রাষ্ট্রের নেতা হচ্ছেন সরকার প্রধান, জনগণের নেতা হল সরকার প্রধান, বিরোধী দলের নেতা সরকার প্রধান,
মোটামুটি এই দেশের ভেতরে যত কিছু আছে, প্রাণী হোক কিংবা প্রাণশূন্য হোক, সব কিছুর নেতা কিন্তু সরকার প্রধান। মানলেও তিনি নেতা, না মানলেও নেতা। তাই সরকার প্রধানকে ঐক্যের চিন্তা করতে হবে, উদার হতে হবে, তাহলেই একটা রাষ্ট্রকে গঠন করা সম্ভব। আমরা এই দেশ 1971 সালে একবার স্বাধীনতা অর্জন করেছি, 1947-এ আরেকবার স্বাধীনতা অর্জন করেছিলাম। আমরা 90-এ একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রের জন্য আন্দোলন করে সরকার গঠন করা হয়েছিল। আমরা 24-এ দেখা গেছে আরেকটা আন্দোলন হয়েছে, কিন্তু তারপরেও আমরা সঠিক নেতৃত্ব পাইনি বলে এ দেশটা এখনো গহীন গব্বরে রয়ে গেছে। এখানের অর্থনীতি, এখানের সমাজনীতি, এখানে শিক্ষানীতি কিছুই সঠিকভাবে গঠিত হয়নি, তৈরি হয়নি। আমাদের প্রয়োজন আমাদের দেশকে গঠনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়া এবং রাষ্ট্রটাকে গঠন করা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।